কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছে। সকালে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেলওয়ে বিভাগ। মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচংয়ের বাঘশিমুল গ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটোরিকশায় যাচ্ছিলেন 8 যাত্রী। কালিকাপুর এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় আটকে যায় অটোরিকশাটি। এ সময় দ্রুতগামী ট্রেন সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। গাড়িটা মনে হয় তার শিখের উঠে মনে একটা মানে ফিকা বন্ধ হয়ে গেছে, গাড়ির মাঝামাঝি গাড়িটা বাইরে গেছে। পুলিশ জানায় বাঘশিমুল থেকে গাজীপুরগামী রাস্তায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেন আসার বিষয়টি না বোঝার কারণে অটোরিকশা রেল লাইনে উঠে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এখানে একটা অটো অসতর্কতাবশত পার হচ্ছিল, আর এখানে একটা গেট, এটা অবৈধ একটা গেট, এখানে গেট নাই, রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেট দেয়নি, একটা রাস্তা আছে। তো অটো ড্রাইভার আসলে মানে এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিয়েছে গাড়িটা। এলাকাবাসীর অভিযোগ, লেভেল ক্রসিংয়ে গেটম্যান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এর আগেও রাজাপুরে এরকম একটা ঘটনার কারণে তারা বলছিল 15 দিনের মধ্যে ওরা এটা গেটের ব্যবস্থা করে দিবেন, কিন্তু এখনো হয় নাই। আমি এটা আবেদন করি সরকারের কাছে যে আমাদের এই জায়গায় একটা গেট লাগবে। সব জায়গায় দেখছি গেট আছে, আমাদের এই জায়গায় গেট হচ্ছে না। দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে রংপুরের পীরগাছায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষই যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। অনুষ্ঠানে 6 শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। বেলা 11টায় চিন্ময় কৃষ্ণ দাসকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। 2 দফা শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে ধর্মীয় বিধি অনুযায়ী তার খাবারের ব্যবস্থাও কারাগারের ডিভিশন সুবিধা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হয়। কলেজ শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের জরিপ কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলেজের সমস্যা সমাধানের জন্য শিক্ষকরা রয়েছেন। ছাত্রদের কঠোরভাবে দমন না করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে হাওরের ফসল রক্ষা বাঁধের বিষয়ে পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এরা যেন রাস্তায় না নামে। অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সহ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, এবং অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকুন আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকুন আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। হাওরে যারা চাষাবাদ করেন, হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। ফেসিবাদের দোসররা বিভিন্ন মিডিয়ায় রয়ে গেছে।
তাদের বিষয়ে সিদ্ধান্ত হাউসগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমের সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তিনি। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতা নিয়ে মানুষের মনে এক ধরনের ধোঁয়াশা আছে। গণমাধ্যমের ওপর মানুষের বিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল। বিগত সরকারের সাথে দোসর হিসেবে কাজ করত আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক CRI। তবে এখন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না, কিন্তু সাংবাদিকরা কিভাবে গণমাধ্যমকে দেখতে চায় তাও গুরুত্বপূর্ণ। সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না কোনো গণমাধ্যম থেকে। কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না। কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রথম দফায় সকালে 10 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। দ্বিতীয়বার গতি বাড়িয়ে চালানো হয় 40 কিলোমিটারে। রেলওয়ে বলছে ডিসেম্বরের শেষ দিকেই বাণিজ্যিকভাবে পুরো দমে ট্রেন চলবে এই সেতু দিয়ে। প্রমত্তা যমুনার উপর 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ শতভাগ সম্পন্ন হয়েছে। সেতু দিয়ে এবার শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেনটি প্রথমবার ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। যমুনা সেতুতে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরগতিতে চালাতে হয় ট্রেন। সেতু পার হতে একটি ট্রেনের সময় লাগে প্রায় 30 মিনিট। তবে নতুন সেতু চালু হলে মাত্র 5 মিনিটে যমুনা পার হওয়া যাবে। প্রতিদিন 38টি ট্রেন চলবে এই সেতু দিয়ে। সাব কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার হিসেবে অনেকেই আমরা সবাই আসছি এবং আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ এবং আনন্দ বোধ করছি এখানে রেলওয়ে ব্রিজ প্রজেক্ট ভিজিট করে। 10 কিলোমিটার গতি প্রতি ঘন্টায় যাবে, ফিরবেও প্রতি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে। দ্বিতীয়বার যখন রান করবে তখন যাওয়ার সময় যাবে 40 কিলোমিটার গতি পার ঘন্টায়। রেলওয়ে বলছে পরীক্ষা নিরীক্ষা শেষে ডিসেম্বরের শেষ নাগাদ সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। এই লাইনটা আমরা এটা কমার্শিয়ালি আর কি যাত্রী পরিবহন করা হবে। আর এই যমুনা সেতুটা এটা হোপফুলি ডিসেম্বরের শেষে এটা চলবে আর কি, আশা করা যায়। 2020 সালে 9,734 কোটি টাকা ব্যয়ে যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। পরে এর ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় 16,781 কোটি টাকায়। এর মধ্যে 12,149 কোটি টাকা ঋণ দিয়েছে জাইকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গণ অভ্যুত্থানে যোগ দিতে মানিকগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে কয়েকশো নারী পুরুষকে জমায়েত করা হয়। এ কাজের নেতৃত্ব দেন দবির হোসেন, তার স্ত্রী চামিলি আক্তার সহ 3 জন। সোমবার 7টি বাসে করে ঢাকা শাহবাগে নেওয়া হয় তাদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেয়ে ফিরে আসেন তারা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে চক্রটি কাজ করছিল বলেও জানায় পুলিশ। যশোরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের নেতারা। দুপুরে যশোর পুলিশ সুপার জিয়াউদ্দিনের সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তার 2 ছেলে এএসপি ফখরুল হাসান ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইকবাল হোসেনের অনিয়ম দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক ও দুদক কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত 20 নভেম্বর ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও এএসপি ফখরুলের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক জিয়াউল হক ও শরীফ খান। ওই দিনই অভি ইসলাম প্রান্ত ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা হয়। মামলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা হামলা করেছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। 3 নম্বর আসামিকে আটক করা হয়েছে এবং খুব দ্রুতই
অন্য আসামিদের আটক করার জন্য আমাদেরকে আটক করবেন বলে আশ্বস্ত করেছেন। অবিলম্বে গ্রেফতার হবে এবং আমরা এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখতেছি। যদি এটাতে খুব বেশি দেরি হয় তাহলে পরবর্তীতে আমরা আবার আলোচনা করে একটা কঠোর কর্মসূচি দেব। মন্ত্রণালয়ের যাচাই বাছাই না থেকেও স্থানীয় এমপির তদবিরে 2021 সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান কৃষ্ণনগরের মকবুল হোসেন। মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি করছেন তার এক ছেলে এবং এক মেয়ে। পরিবারের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি সহ নানা অভিযোগ এলাকাবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন। লাল মুক্তিবার্তা অনুযায়ী যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 127 জন। বিভিন্ন সময়ে সংযোজনে উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে 316 জন। ঝিকরগাছায় কৃষ্ণনগরের পাঁচু বিশ্বাসের ছেলে মকবুল হোসেন আছেন নতুন তালিকার 281 নম্বরে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, সাক্ষী না থাকায় 2017 সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মকবুল হোসেনের। 2021 সালে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও যাচাই বাছাই কমিটিতে হাজির হননি তিনি। পরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিনের তদবিরে তালিকায় নাম তোলেন মকবুল হোসেন। তবে তিনি কবে, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বা যুদ্ধে অংশ নিয়েছেন তা জানেন না এলাকার মুক্তিযোদ্ধারা। 16-17 বছরের যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে এটাও একটা, যে অনেক অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার নাম লেখায় বিতর্ক সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। গেজেট নেওয়ার পরে ওই বন্ধ অফ করে দিল, দেওয়ার পরে এখন 2800, 2900, 2700 পর্যন্ত চলে গেছে ওরা। ওই গেজেটের পরে একটা সমন্বয় তালিকা করে একটা সার্টিফিকেট দেওয়ার পর এরাই চাকরিগুলো দিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় মকবুল হোসেনের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। তার পরিবারের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো সহ নানা অভিযোগ এলাকাবাসীর। মুক্তিযোদ্ধা কখনো ছিল না মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হয় ও। ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। তদন্ত হলে যদি তিনি সত্যিকার মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বা তার সন্তানরা যে সুযোগ সুবিধা নিয়েছে সেটি রাষ্ট্র সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় মকবুল হোসেনের ছেলে ফখরুল হাসান 37তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। একই সুবিধায় মেয়ে বেনজি বিউটি চাকরি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বকেয়া বেতনের দাবিতে সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে দুটি কারখানার শ্রমিকরা। সকাল থেকে ডিইপিজেডের পুরাতন জোনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় আন্দোলনকারীরা জানায়, 4 বছর আগে দেশে করোনা মহামারী দেখা দিলে লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানা দুটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ সময় 3 মাসের বেতন, আনলিভ সার্ভিস বেনিফিট বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা না পাওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমাদেরকে খালি ঘুরাইতেছে যত ওয়ার্কার আছে, অনেক ওয়ার্কার অফিসে চাকরি করে চাকরি ছাইরা এই টাকার জন্য টাকার পিছিয়ে দৌড়াইতেছে। 7,500 শ্রমিকের 65 কোটি টাকা আমরা পাবো। সেই 65 কোটি টাকার ঊর্ধ্বে আমাদেরকে পরিশোধ যেন করা হয়। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে 1.5 দশক পর ভেঙেছে বড় ব্যবসায়ীদের একচেটিয়া দৌরাত্ম্য। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী এবং নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরই এ সুফল মিলবে বলছেন তারা। তবে এখনও বেশ কিছু জটিলতার কারণে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা যাচ্ছে না জানিয়েছেন ছোট ব্যবসায়ীরা। প্রায় 1.5 দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত এসালম গ্রুপ। তাদের দাপটে কোণঠাসা ছিল অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, সবশেষ জুলাই-আগস্ট মাসে 60,000 টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ব্যবসায়ীরা বলছেন, গত 15 বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এসালম, টিকে, বিএসএম, সিটি সহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এ প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। এ কারণে গত 4 মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছা মতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি
যেটি ছোট এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে 20-25 বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন। তবে তাদের অভিযোগ ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে। সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও। 500 কন্টেনার করত যে এদের এলসি মার্জিন ছিল কম, কিন্তু 5 কন্টেনারওয়ালার থেকে এলসি মার্জিন নিচ্ছে বেশ। তো আমি তো সেই সুযোগটা বরাবর পাচ্ছি না। সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্যপণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এই বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত 1,500 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের শাহপরান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিলাল মুন্সি নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত বিলাল মুন্সি পেশায় রং মিস্ত্রি ছিলেন। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে শাহপরান এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে রাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বিলাল। ওসমানী মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নওগাঁয় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা আব্দুল মজিদ মারা গেছেন। সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত 2 নভেম্বর আব্দুল মজিদের ওপর হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করে আলীর লোকজন। বাধা দিতে গেলে মজিদের 2 ভাইকেও কুপিয়ে জখম করে তারা। পরে মামলা হলে গ্রেফতার করা হয় আরিফ দেওয়ান সহ 4 জনকে। 19 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বাড়িতে আসেন মজিদ। নাটোরের লালপুরে ট্রাক ব্যাটারি অটো রিকশার সংঘর্ষে 2 চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক আলফো থানাদার। আহত ট্রাক চালক মোস্তাকিম শেখ এবং তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান ট্রাক চালক মোস্তাকিম। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শ্রমিক আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে ওরিয়ন ফার্মার কারখানা 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভের পর রাতে শ্রমিক ও কর্তৃপক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানার ফটকে ঝোলানো এক নোটিশে বলা হয়, কারখানার উৎপাদন মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে। এদিকে শ্রমিকরা জানান, মালিকপক্ষ 28 নভেম্বরের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেয় আন্দোলন স্থগিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা 2 দিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। নওগাঁয় বাঁধের জলকপাট খুলে দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে 10 বিলে পানি সংকটে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানিয়েছেন, জলকপাটের 3টি রেগুলেটর দিয়ে 10টি বিলের পানি নিয়ন্ত্রিত হয় চাষাবাদের জন্য। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় কয়েকজন জলকপাট খুলে মাছ শিকার করছে। এতে পানি সংকটে ব্যাহত হবে কয়েক হাজার বিঘা জমির ইরি বোরো আবাদ। জড়িতদের চিহ্নিত করে মামলার কথা জানান তিনি। এদিকে চাষাবাদের ক্ষতি করে যারা অবৈধভাবে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। যারা সবসময় সুবিধা ভোগ করে বাংলাদেশে, তারা এই পানিগুলোকে নিজস্ব বলয়ে গেটগুলোকে ছেড়ে দিয়ে মাছ ধরার যে কৌশলটা, এরা মাছ ধরে, এখানে মাছ ধরে আপনার হচ্ছে একটা অর্থের যোগান পায় সেখান থেকে, এখান থেকে তারা ফায়দা লোটে। ডাউন স্ট্রিমে যদি জাল পেতে দিয়ে মাছ ধরে তাহলে কিন্তু পানিটা আবার বের হয়ে যাচ্ছে। পানিটা আটকানো থাক, সামনে উজানে আপ স্ট্রিমে যে পানি আছে সেখানে খেওয়া জাল দিয়ে মাছ ধরতে নিতে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে পানিটা আবার আটকে থাকতেছে। এই অভিযান চালায় প্রথম স্টেপে আমি প্রায় 10-12টা জাল পুরাই দিছি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্য। সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। এর আগে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন শামসুল হক। এ সময় সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নৌ সদস্যদের আহ্বান জানান তিনি। বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন তারা। ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ মিশনে কাজ করে আসছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। শান্তি রক্ষায় বাংলাদেশ তথা বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা উজ্জ্বলতর করার লক্ষ্যে আমাদেরকে মিশনে প্রেরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিফিলের গর্বিত সদস্য হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থার জায়গায় অবস্থান করছে। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ চা শ্রমিক। ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ঋণ জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। মৌলভীবাজারে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের শ্রমিক রমণী খাটুয়া। তার ছেলেও একই বাগানের তালিকাভুক্ত শ্রমিক। প্রায় ৩ মাস ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। এতে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে ৭ সদস্যের পরিবারটি। কি কষ্ট যে আমরা কাজ করে চলি আমরাই বুঝি। আমরা এখন খানি পিনির লাগিন আমরা মরি। বাগানটিতে কর্মরত ৭০০ শ্রমিক সহ ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ শ্রমিকের একই অবস্থা। বেতন ও অন্যান্য সুবিধা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখন চলমু কই থাকি, ওর বস্তি বাড়িয়ে কাজ করে খাই। ১০ টাকার মুড়ি আনলে মনে করেন সকালে খাই কোনো অবস্থাতে আর বাচ্চা কাচ্চা। চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা ৬ সপ্তাহ মজুরি ছাড়াই উৎপাদন চালিয়ে গেছেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে ২০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক, এবং এই শিল্প ধ্বংস হলে এই যে চা শ্রমিকেরা কোনো ভিটা মাটির অধিকার পর্যন্ত নেই, তারা যাবে কোথায়? ১ মাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে চা উৎপাদন ব্যাহত হওয়ায় এই শিল্পের ব্যাপক লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের কাজটা চলমান রাখতো, তাহলে হয়তো আমরা এই অবস্থা এই সিচুয়েশন আমরা দাঁড়াইতাম না। আমাদের যেহেতু আছে এখানে পাতি উৎপাদন অথবা পাতি চয়ন করার এখন খুব মোক্ষম সময়। কৃষি ব্যাংকের কাছে প্রায় ৪০০ কোটি টাকা ঋণগ্রস্ত ন্যাশনাল টি কোম্পানি। ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে জানিয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে সমস্যা সমাধান আমাদের তো হাতে নাই। মৌলভীবাজারে ৬০টি সহ সিলেট অঞ্চলে এনটিসির ১২টি চা বাগান রয়েছে। এসব বাগানে কর্মরত ১৩,০০০ শ্রমিকের উপর নির্ভরশীল অর্ধ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন জেলায় স্মরণ সভা হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে জুলাই আগস্ট আন্দোলনে আহত শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এছাড়া রাজবাড়ী, নড়াইল, গাজীপুরেও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নিহতদের পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের দাবি জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঝিনাইদহের কামান্না ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালের এই দিনে ২৭ বীর মুক্তিযোদ্ধা সহ ২৯ জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতি বছরের মতো দিনটি স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে গ্রামবাসী ও মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের নভেম্বর মাসের শুরুতে কামান্না গ্রামের মাধব ভূঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন ৫০ জনের মুক্তিযোদ্ধার দল। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়লে ২৬ নভেম্বর ভোরে বাড়িটি ঘেরাও করে হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।